আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে চ্যানেল আই সংবাদে স্বাগত জানাচ্ছি। সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা, আমি খায়রুল বাশার। আর সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জ গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি, কুড়িগ্রামে অপরিবর্তিত বন্যা কবলিত 15 জেলার 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় জাতির পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি ভর করছে দাবি আওয়ামী লীগের। শিক্ষার্থীদের বিক্ষোভ ন্যায্য ও যৌক্তিক বলছে বিএনপি। এমপি আনার হত্যায় আখতারুজ্জামান শাহীন মূল পরিকল্পনাকারী বলে নিশ্চিত ডিবি। আলামত নষ্ট সহ হত্যার প্রতিটি ধাপে সহায়তার তথ্য। রাজনৈতিক জবাবদিহিতার অভাবে গভীর সংকটে অর্থনীতি মনে করেন অর্থনীতিবিদরা। সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে অভিযোগ। এবং বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গ্র্যান্ডমাস্টার জিয়া। দাবা অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতনকে অপূরণীয় ক্ষতি বললেন সতীর্থরা। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। নদ নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমে যাওয়ায় উন্নতি হয়েছে সিলেট বিভাগের। বন্যা কবলিত জেলাগুলোয় পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহাদাতপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। এসব এলাকায় রাস্তাঘাট, হাটবাজার ও বসতভিটায় পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। জেলার প্রায় 408 হেক্টর জমির ফসল ডুবে গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, চলাফেরা করা কষ্ট, খাওয়া দাওয়া, এই যে পানি ফুনি টিউবওয়েল পর্যন্ত তোলা যাইতেছে। বেগুন, লাউ, মনে করেন ডাটা, যত ডেরুস সব কিছু আমাদের এই ফসলে তলে গেছে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। গাইবান্ধার প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদরের 5টি, সুন্দরগঞ্জের 7টি, সাঘাটার 8টি ও ফুলছড়ি উপজেলার 7টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের প্রায় 29,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বাড়িঘর অনেক ভাসে ভাসে গেছে, আবার গরু ছাগলের খুব কষ্ট। হ্যাঁ, আবার আমাদের চলাফেরা মানে যানবাহন খুব সমস্যা। ঘুরা টুরা বানায় জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতেছি, গরু বলছি জায়গায় জায়গায় বান্ধাতেছি, টং দিয়েছি, টঙ্গেও কুলাইতেছে, জায়গায় কত হারা গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি চিরমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 1.25 লাখ মানুষ। সমানে পানি বাড়তেছে, এখন গরু বাছুর, হাঁস মুরগি এগুলো নিয়ে কোথায় মানুষ কোথাও যাবে, ঠিক মতো পাক শাক করে খাইতেও পারতেছে না। 3 দিন ধরে পানির মধ্যে দাঁড়ে, মনে করেন যে কোনো উপায় নাই। বৃষ্টিপাত কমে আসায় সুরমার পানি কমে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বন্যা পরিস্থিতিতে পানিবন্দী হয়ে প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, দেশের 15 জেলা এই মুহূর্তে বন্যা কবলিত। এসব জেলায় এ পর্যন্ত নগদ 3,10 লাখ টাকা ছাড়াও চাল, শুকনো খাবার দেয়া হয়েছে। আগামী মাসে আরও একটি বন্যার পূর্বাভাস রয়েছে বলেও জানান তিনি। 15টা জেলায় এই বন্যার বিভিন্ন আমরা বর্তমানে আমাদের কাজ চলমান। ভবিষ্যতে যদি আরও বিস্তৃতি লাভ করে তখন আমরা সেখান থেকেও অ্যাড্রেস করব। আমরা 3,10 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি, আর আমরা 8,700 মেট্রিক টন চাল দিয়েছি, 58,500 প্যাকেট শুকনো খাবার দিয়েছি, 60 লক্ষ টাকা আমরা শিশু খাদ্য দিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সবাইকে সেভাবেই প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতিখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই স্কুলে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়েন বঙ্গবন্ধু। পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে কন্যা। শনিবার সকালে স্কুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় 2 ক্ষুদে শিক্ষার্থী। তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এই আয়োজন। স্কুলে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। এবং ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের দুর্ভাগ্য ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা অর্জন হলো। পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মার্কেট পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস এই পৌর মার্কেট পরিদর্শন শেষে স্মৃতিবিজড়িত আশপাশের এলাকা তার সফর সঙ্গীদেরকে নিয়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার 2 দিনের সফর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত রাজনৈতিক আর চীন বাংলাদেশের উন্নয়নের বন্ধু। যাদের অর্থমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরত, তাদের মুখে এসব কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ভর করেছে দাবি করে তিনি বলেছেন, এটি আদালতের এখতিয়ার, সরকারের এখানে কিছু করণীয় নেই। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি বলেছে, শিক্ষার্থীদের দাবি ন্যায্য ও যৌক্তিক। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গেও দলের নেতারা বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন বলে সরকার শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে পেনশনের টাকা তুলে নিতে চাইছে। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে তারা বলেছেন, সরকার জনগণের কথা না ভেবে ভারতের কথাই ভাবছে। এমপি আনার হত্যার মোস্ট ওয়ান্টেড আখতারুজ্জামান শাহিনী মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে ডিবি। ঢাকার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, কলকাতার বাসা ভাড়া নেয়া, হত্যাকারীদের কলকাতায় জড়ো করা এবং হত্যার পর আলামত নষ্ট করে কিলারদের নিরাপদে সরিয়ে ফেলার মতো সব কাজই করেছে শাহিন। আর মানবাধিকার কমিশন প্রধান বলেছেন, রহস্য উদ্ঘাটনে গোয়েন্দাদের আরও সহায়তা দিতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় ভারতে গ্রেপ্তার হয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কলকাতার আদালতে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে 2 জন। আর ঢাকায় ডিবির হাতে আটক হয়ে রিমান্ডে জিজ্ঞাসার পর আদালতে দায় স্বীকার করেছে 5 জন। হত্যায় জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছে তারা। গোয়েন্দারা বলছেন, এসবের মাধ্যমে
তারা নিশ্চিত হয়েছেন আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান শাহীন। সিয়ামের খরচ সিয়ামকে আপার নেপাল ফিরিয়ে নেওয়া এবং পাশাপাশি শিমুল ভুইয়াকে এবং সিলাসিমকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এবং ফয়সাল মুস্তাফিজকে সর্বশেষ টিকিট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া, সমস্ত কাজগুলি কিন্তু করেছেন হলো শাহীন। এই জন্য আমরা আপাত দৃষ্টিতে তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা শাহীনকেই মাস্টার মাইন্ড আমরা মনে করছি। এমপি আনার হত্যা রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ভারত সমন্বয়ের উপর জোর দিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। এর প্রকৃত তদন্ত হওয়া একান্তই উচিত এবং রাষ্ট্রকেও সেক্ষেত্রে পরিপূর্ণ সহায়তা প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই তদন্তটি যত তাড়াতাড়ি পারা যায় সম্পন্ন করা উচিত এবং সেই ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে এই তদন্ত কার্য সম্পন্ন করে যত দ্রুত সম্ভব এর একটা সুরাহা করা উচিত। আদালতে আসামিদের দেয়া স্বীকারোক্তিতে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযানের কথা জানিয়েছে ডিবি। কার নির্দেশে ও কেন এই হত্যাকাণ্ড তা জানতে শাহীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের রাজধানীর কাছে পূর্বাচলের বাগানবাড়ি নিজেদের জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক। বাড়িটির দরজা সিলগালা করে বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল। জব্দ করা হয় পূর্বাচলের দক্ষিণবাগ এলাকার ২৪ কাঠা এলাকা জুড়ে নির্মিত লাল রঙের আলী শান ডুপ্লেক্স বাড়িটি। দুদকের আদেশে ওই বাগানবাড়ি ক্রোকের নির্দেশ দেন আদালত। রাজনৈতিক জবাবদিহিতার অভাবে অর্থনীতি ডুবতে বসেছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এই মুহূর্তের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে মনে করেন অর্থনীতিবিদদের একাংশ। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় তারা অভিযোগ করেন, সরকার অপতথ্য দিয়ে একটা ভাষ্য তৈরি করে তা প্রচারে গণমাধ্যমকে বাধ্য করছে। এর মাধ্যমে মানুষ ভুলভাবে আশাবাদী হচ্ছে, তবে শেষ পর্যন্তই সেই আশাবাদী নাগরিকদের হতাশাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন আলোচকরা। রিজওয়ান আবাসের রিপোর্ট। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে সংগঠনের উদ্যোগে অনলাইনে বাজেট ২০২৪-২৫ কেমন হবে অর্থনীতির আগামী দিন শীর্ষক আলোচনা। ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন বাজেট কিভাবে খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলতে পারে তা নিয়ে মতামত জানান বক্তারা। সবাই স্বীকার করি যে বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন ইজ নট ডেমোক্রেটিক, নট অ্যাকাউন্টেবল। এই অলিগার্কদেরকে পুষতে গিয়ে আজকে যে আমাদের এই ডলার ক্রাঞ্চ হলো তার একটা বড় কারণ তো টাকা পাচার, এটা এখন সরকার নিজে স্বীকার করে। আলোচনায় অংশ নেওয়া অর্থনীতিবিদরা বলেন, ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতি সূচকগুলো ভালো দেখানোর পরিকল্পনা বাংলাদেশের জন্য মারাত্মক পরিণতি নিয়ে এসেছে। ভুল তথ্য এবং অপতথ্যের মাধ্যমে যে ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয় এবং যেটা আসলে বাংলাদেশের সংবাদপত্র বেশ ফেরি করে বেড়ায়। রাজনৈতিক জবাবদিহিতাটা যেখানে থাকে না সেখানে ভালো কিছু আশা করাটা অনেকটাই বাতুলতা মনে হয় আমাদের কাছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদকের মতে জনপ্রতিনিধিত্ববিহীন সরকারের কাছ থেকে ন্যায্যতা আশা করা অযৌক্তিক। যেহেতু অগ্রাধিকারের একটা দলিল, আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে কর্মসংস্থান করা, নিঃসন্দেহে লুটপাট দুর্নীতি এগুলো বন্ধ করা। এখন একটা জনপ্রতিনিধিত্বহীন সরকার, যেখানে আইনের শাসন নেই, যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নেই, স্বচ্ছতা জবাবদিহিতার কাঠামো সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একটা স্বচ্ছতা জবাবদিহিতা হইল ভোটের মাধ্যমে, প্রতি 5 বছর অন্তর অন্তর জনগণের কাছে ভোট ভিক্ষা করতে যখন আসে তখন নিম্নমুখী জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। বাড়িয়ে দেখানো রপ্তানি আয়ের তথ্য ঠিক করার ফলে মোট দেশজ উৎপাদন জিডিপি কতটা কমবে সে বিষয়ে সরকারকে দায়বদ্ধ করার পরামর্শ দেন আলোচকরা। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। বসু, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। মোহাম্মদপুরে তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুতে দাবর অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতন ও
অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন ভক্ত ও ক্রীড়াবিদরা। ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। জানাচ্ছেন আদিল আহমেদ শান। শুক্রবার এনএসসিতে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে ১২তম রাউন্ড চলার সময় খেলতে খেলতে হঠাৎই পড়ে যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করলে শোক নেমে আসে ক্রীড়াঙ্গন জুড়ে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম জানাজার নামাজে ক্রীড়াঙ্গন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের মানুষ শ্রদ্ধা জানান গ্র্যান্ডমাস্টার জিয়াকে। ১৫টি দাবা অলিম্পিয়াড ও ৩বারের এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া জিয়া ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টারের খেতাব পান। এছাড়াও দেশ বিদেশে রয়েছেন নানা অর্জন। তার অকাল প্রয়াণে শোকাহত সতীর্থ ও ফেডারেশনের কর্তারা। আমি জাস্ট জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কি হয়েছে আর কি, ঠিক সেই মুহূর্তেই সে পুরোপুরি আর কি পড়ে গেল। তো এই সিনটা আসলে আমি সহজে ভুলতে পারবো না হয়তো। ক্রীড়াঙ্গনের পাশে তার প্রত্যেকটা সেকেন্ড, তার মুহূর্ত সে ব্যয় করছে, তো আমরা কিভাবে সবাই না থাকতে পারি? আপনি দাবারু হন অথবা না হন, আমার দেখা বাংলাদেশের বেস্ট পারফর্মার দাবার জগতে। গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে থাকার সংকল্প ক্রীড়াঙ্গনের শীর্ষ কর্তাদের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে যে কথাবার্তা হলে যেটা বুঝলাম, ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করবো ইনশাল্লাহ। প্রয়োজন বোধ ওনারা যেখানে আমাদেরকে বলবেন সেখানে আমরা যাবো। একটা ফান্ড রেজের দরকার আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজকে শোকাবহিত এবং বাংলাদেশের যেটা অপূরণীয় ক্ষতি, জাতীয়ভাবে এটা অপূরণীয় ক্ষতি। তো আমরা সকলে মিলে আমরা ওনার পরিবারের জন্য একটা ফান্ড আমরা যদি রেজ করে আমরা দিতে পারি তাহলে পরিবারটাও ঠিক হয়ে যাবে। আর ওনার ছেলেকেও আমরা নার্সিং করে আস্তে আস্তে আবার গ্র্যান্ড মাস্টার নিতে পারি কিনা আমরা চেষ্টা করব। জোহরের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে মোহাম্মদপুরের তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের তারকা দাবারু গ্র্যান্ডমাস্টার জিয়া। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমে হারের তেতো স্বাদ পেল ভারত। 5 ম্যাচ সিরিজের। ধন্যবাদ আপনাকে। মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্টদের শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তথ্য ভবন মিলনায়তনে ২০২৩-২৪ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাংলা চলচ্চিত্রকে সর্বোচ্চ পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবার সহায়তা চেয়েছেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমেদ। ২০২৩-২৪ অর্থ বছরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সহ মোট ২৬টি চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ১৫,২০,০০,০০০ টাকা অনুদান দেয়া হয়। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা প্রধান বাধ্যতামূলক করা সহ IPTV, OTT, অনলাইন টিভি প্ল্যাটফর্ম থেকে লাইভ ভিডিও স্ট্রিমিং বন্ধের দাবি জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ১৫ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার নেতা কিয়ার স্টারমার বলেছেন, জনগণের জন্য যথাযথ পরিষেবা নিশ্চিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তিনি। যুক্তরাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন নতুন প্রধানমন্ত্রী। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। কনজারভেটিভ পার্টির দীর্ঘ ১৪ বছর শাসন শেষে ব্যাপক জনসমর্থন নিয়ে শুক্রবার ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার নেতা কিয়ার স্টারমার বলেন, গত কয়েক বছর ধরে টালমাটাল অবস্থা থাকা যুক্তরাজ্য স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তার সামনে বড় চ্যালেঞ্জ।
সরকারের সব বিভাগ যেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে সেজন্য ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। Yesterday the work of change began. We're a change Labour Party, and yesterday we started the work of changing the country. And as the dust settles on Thursday's result, what is becoming clear for I think all to see is ঋষি সুনাকের কনজারভেটিভ সরকারের নেয়া অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে কিয়ার স্টারমার স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলস সফরে বের হবেন বলেও জানা গেছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের পথিকৃৎ নাট্যদল থিয়েটার আবারও মঞ্চে এনেছে নাটক পোহালে সরবরি। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। হিন্দি ভাষার সাহিত্যিক সুরেন্দ্র বর্মার রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার, আর সংযুক্ত নির্দেশনায় আছেন ত্রপা মজুমদার। নাটকটির পোশাক পরিকল্পনায় স্বাধীনতা পুরস্কার জয়ী অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার। নাটকটিতে অভিনয় করছেন গুলশান আরা, মাহমুদা আক্তার লিটা, নাজমুন নাহার নাজু, সামিয়া মহসিন, আপন আহসান, নূরে খোদা, মাসুক সিদ্দিকী, শেকানুল ইসলাম শাহী, মুশফিকুর রহমান, সামিরুল আহসান, তানভীর হোসেন সামদানি, তানভিন সুইটি, তানজুম আরাপল্লী, রাশেদুর রহমান রবিন বসাক, ত্রপা মজুমদার, জোয়ারদার সাইফ এবং অন্যরা। জয় বানানা ফাইবার মেশিন, সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মহানগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, যুব মহিলা লীগ ও রাজশাহী মহানগরের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন নীলু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। এবার রয়েছে কৃষি সংবাদ। কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ কার্যক্রম ধীরগতিতে চলছে। গুদামে জায়গা স্বল্পতা, চাল আনার পর ফেরত দেয়া ও ধানের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে কমেছে সংগ্রহের গতি। গত 1.5 মাসে 40 ভাগ চাল সংগ্রহ হলেও ধান ক্রয় হয়েছে বরাদ্দের মাত্র 20 ভাগ। তারপরও 31 আগস্টের মধ্যে 36,000 মেট্রিক টন চাল ক্রয় সম্ভব বলে মনে করছে জেলা খাদ্য বিভাগ। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সরকারিভাবে চাল সংগ্রহের বড় একটি অংশ ক্রয় করা হয় কুষ্টিয়া জেলা থেকে। চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে 36,000 মেট্রিক টন চাল ও 3,500 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা খাদ্য বিভাগ। মে মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযানের প্রায় 1.5 মাসের মাথায় এ পর্যন্ত 15,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 815 মেট্রিক টন। ধানের বাজার প্রায় 70 থেকে 80 টাকা বৃদ্ধি হয়েছে, যার কারণেও কিন্তু চাল দেওয়া কিন্তু মিল মালিকদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। প্রথম অবস্থায় যদি এই চালগুলো খুব দ্রুত নিতে পারতো খাদ্য বিভাগ, তাহলে চাউলের কিন্তু 80% চাল দেওয়া সম্পন্ন হয়ে যেত। এক্ষেত্রে আমি মনে করি যে জায়গার স্বল্পতার কারণে মিল মালিকদের চাল দেওয়ার অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছে। জায়গা স্বল্পতা আছে, কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বাইরে দিয়ে তারপরে জায়গা ফাঁকা করে আবার কিনতেছে 28 মিনিকেট এই ধানগুলো, কিন্তু সেটার মূল্যের সাথে আমাদের ওরা দিতে চায় না, আগ্রহ দেখায় না। আমরা প্রচারণা চালাইছি ইউনিয়নে যে, কিন্তু আসলে সেইভাবে আগ্রহী হয় না।
কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ক্ষেত্রে মানের সাথে আপোষ না করার কথা জানিয়েছেন ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি। আমরা আশা করছি সরকারের যে লক্ষ্যমাত্রা আছে এটি অর্জনে আমরা সক্ষম হব। চাউল সংগ্রহের যে বিনির্দেশ রয়েছে, যেটি মশারের মাত্রা নির্ধারণ করা রয়েছে, তার বাইরে যে কোনো ধরনের চাউল আসলে এটি আমরা গ্রহণ করছি না। চলতি বছর জেলায় 2 শতাধিক মিল মালিকের সঙ্গে চুক্তি করেছে সরকার। প্রতি কেজি চালের দাম 45 টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে 32 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগাতিতে এখনও পানিবন্দী প্রায় 25,000-এর অধিক মানুষ। রাস্তাঘাট, পুকুর এবং ফসলি জমি তলিয়ে যাওয়ায় জীবন জীবিকায় নেমে এসেছে স্থবিরতা। পরিস্থিতি উন্নয়নে পর্যাপ্ত ত্রাণ ও কার্যকর ব্যবস্থার দাবি ক্ষতিগ্রস্তদের। হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্থবিরতা কাটেনি পানিবন্দী জীবনের। 5-6 দিন ধরে পানিবন্দী মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের প্রায় 450 পরিবার। কেবল বাতিয়াগাঁওই নয়, উপজেলার নিম্নাঞ্চলের 20টি গ্রামের প্রায় 25,000 মানুষ পানিবন্দী। বন্যায় শতাধিক পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ার পাশাপাশি তলিয়ে গেছে সবজি ও রোপা আমনের বীজতলা। বসতভিটা তলিয়ে যাওয়ায় গবাদি পশু ও জরুরি জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। পাচ্ছেন না ত্রাণ সহায়তাও। ভাত পানি আনি খাওয়ার হইলে, কিছু চলাফেরা করে হইলে, একটু তো যাবো তাও হইলে। এর লোক রান্না বাড়ি করে পাই না, খাবার পাই না, অন্য বাড়িতে আনি দিলে আসি, পাক শাক করে আসি। পানি নাম দেখে না, 6-7 হাজার কত গেছে, খুব চিন্তাই আসে, কি করবো? ঘর দরজা মনে করেন ভাঙ্গি গেতা থাকা, ঘর দরজা সব দিক দিয়ে ঢালি গেতা থাকা। পরিস্থিতি উন্নয়নে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ সহায়তা সহ পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু আর্থিক অবস্থার দরকার, তাদের গরিব গ্রাম মানুষ, তারা খাবার নাই, ঘরে পাক করার অবস্থা নাই, এই মুহূর্তে অনেক কিছু দরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ইতিমধ্যে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি এবং নিম্নাঞ্চলগুলিতে যেখানে এখনো পানিবন্দী কিছু পরিবার রয়েছে আমরা জেনেছি, সেই পরিবারগুলোর তালিকা নিয়ে আমাদের চেয়ারম্যানকে বলেছি, তালিকা আমাদেরকে দিলে পরবর্তীতে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। প্রতি বছর এমন ভোগান্তি ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। হুমকিতে থাকা সভ্যতার রক্ষায় দেশীয় গাছ সংরক্ষণ ও রোপণের বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির আয়োজনে সবুজায়নে বাংলাদেশ বিবেচনায় দেশি বৃক্ষ শীর্ষক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে বক্তারা পরিবেশ বান্ধব উন্নয়ন ও সবুজায়নে গুরুত্ব আরোপ করেন। এ সময় সবুজায়নের নামে পরিবেশ ও দেশীয় প্রজাতির জন্য ক্ষতিকর বিদেশি বৃক্ষ বর্জনের আহ্বান তাদের। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মিডিয়া পার্টনার চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বিএফইউজে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এবার চীন সফরের পর হয়তো বলবে চীনের কাছেও দেশ বিক্রি করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেই নীতিটাই মাননীয় প্রধানমন্ত্রী অনুসরণ করে চলেছেন অত্যন্ত সফলভাবে। সেটি দেখে বিএনপির এখন গাত্রদাহ হচ্ছে। তো বিএনপিতে আসলে এর জন্য উল্টাপাল্টা বলা শুরু করেছে। ভারত থেকে আসার পর তারা বলা শুরু করেছেন যে আমরা নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছি।
চীন থেকে আসার পর সেটা বলে কিনা আবার চীনের কাছেও বিক্রি করে দিয়েছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক এবং পথচারীদের জন্য কার্যকর ও টেকসই সড়ক বাতির আলোক সুবিধা এবং রাতে শহরের সৌন্দর্য নিশ্চিত করতে 260,89,87,000 টাকা ব্যয়ের আলোকায়ন প্রকল্প চুক্তি সই করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ভারত সরকারের সহায়তায় সাপুরজি প্লানজি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে এই চুক্তি সই হয়েছে। চট্টগ্রাম র্যাডিসন ব্লুতে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চায়না বাংলাদেশ স্টিল বিজনেস সামিট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সামিটে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। সংগঠনটির সভাপতি আবুজার গিফারি জুয়েলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের স্টিল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যালায়েন্সের সভাপতি গ্যাংবো। এ সময় চীন ও বাংলাদেশের 2 শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। দৈনিক আমার কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যম বিষয়ে সেমিনার হয়েছে। পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফিরোজ উদ্দিন খলিফা। প্রিয় দর্শক, সংবাদের পর আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো। রংপুরের রোবোটিক সার্জারি নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। RDRS বেগম রোকেয়া মিলনায়তনে দেশের প্রথম রোবোটিক সার্জন অধ্যাপক ডাক্তার জাভেদ আখতারের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন রোবোটিক সার্জন ও ভারতের SS ইনোভেশন ইনকর্পোরেশনের ফাউন্ডার, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডাক্তার সুধীর শ্রীবাস্তব, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সর্দার এ নাইম, গ্রিন লাইফ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার AHM তৌহিদুল আলম সহ অন্যরা। সেমিনারে গাইনি, সার্জারি, ইউরোলজি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। জটিল অপারেশন ও রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। এবার রয়েছে খেলার খবর।